বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ। এই বাংলাদেশকেই তো আমরা দেখতে চাই, যেই বাংলাদেশ এশিয়া কাপে শ্রীলঙ্কাকে এইরকম ভাবে হারিয়ে দেয়। বাঘের ধাওয়ায় সিংহ কুপকাত হয়ে যায়। আগের ম্যাচটাতে শ্রীলঙ্কানরা আফগানিস্তানকে হারিয়েছিল এবং তাতে করে বাংলাদেশের সুপার 4 খেলাটা নিশ্চিত হয়েছিল। আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের কোনো দয়া করেনি। বাংলাদেশ নিজেদের যোগ্যতাতেই সুপার 4 পর্বটা নিশ্চিত করেছে এবং সেই যোগ্যতা যে আসলে কতটা, বাঘের ধাওয়ায় সিংহকে ক্ষতবিক্ষত করে দিয়ে আজকের 4 উইকেটের জয়ে আমাদের লিটন দাসের দল সেটা প্রমাণ করেছে সুপার 4-এ বাংলাদেশ শুধুমাত্র খেলার জন্যই খেলবে না, সুপার 4 থেকে ফাইনালে যাওয়ার জন্য খেলবে। এবং প্রথম ম্যাচটাতে যখন আমরা জিতে গিয়েছি, ফাইনালের পথে আমরা বড় পদক্ষেপ নিঃসন্দেহে নিয়েই নিয়েছি। সেই যে ম্যাচটা আমরা জিতলাম, সেইখানটাতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা? আমার এই লাকি ক্যাপ, এটা কি টার্নিং পয়েন্ট? মজা করে বলছি, কিন্তু আপনারা জানেন আমরা যেখানে হচ্ছে কন্টিনিউ আড্ডার পুরোটা সময় জুড়ে থাকি, সেইখানে এই ক্যাপটা আমাদেরকে কতটা সাহস যোগায়। আজকে যেমন বলছিলাম যে এই ম্যাচটা যদি হেরে যায়, এই লাকি ক্যাপ হচ্ছে একেবারে পুড়িয়ে ফেলবো, এর আর কোনো প্রয়োজনই নাই। কিন্তু সেটা হয় নাই। আমাদেরকে এই ম্যাচটা জিতিয়েছে আমাদের, অবভিয়াসলি ক্যাপ্টেন কিছু না, আমাদের ক্রিকেটাররা এই ম্যাচটা জিতিয়েছে এবং সেই ক্রিকেটারদের প্রতি আমাদের অনিঃশেষ ভালোবাসা এবং ক্রিকেটারদের প্রতি আমাদের সেই স্যালুট, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্টের প্রতিও, যাদের ডিসিশনটা আজকের এই ম্যাচ জয়ের পথে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আপনাদেরকে একটু অনুরোধ করি, বাংলাদেশের এই জয় খুশিতে প্লিজ যদি আমাদের ডট কম চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করেন, আমাদের ফেসবুকে লাইক দিয়ে আমাদের পাশে থাকেন, আমাদের সাহস হন, আমাদের শক্তি হন এবং আপনাদের সবাইকে নিয়েই আমরা বাংলাদেশের ভালো সময়, খারাপ সময়, সব সময় পার করতে চাই। এখন তো আমাদের ভালো সময়, এখন সবাই মিলে আমরা সেলিব্রেট করতে চাই। ম্যাচটার লাস্ট ওভারটাতে আসুন, একদম লাস্ট ওভার, সবকিছু ভুলে যান, কি হয়েছে না হয়েছে সবকিছু ভুলে যান। শেষ ওভারে বাংলাদেশের দেওয়ার জন্য প্রয়োজন 5 রান। প্রথম বলটাতে জাকের এলানিকে একটা 4 মারলেন, 5 বলে প্রয়োজন 1 রান, স্কোর টাই হয়ে গেছে, বাংলাদেশ তো ম্যাচ জিতবেই। পরের বলটাতে জাকের এলানিকে আউট, অসুবিধা কি? 4 বলে 1 রান প্রয়োজন, বাংলাদেশ তো ম্যাচ জিতবেই। শেখ মাহিদি হাসান পরের বলে রান নিতে পারেন না, পরের বলে আম্পায়ার তাকে আউট না দিলেও ডিআরএস নিয়ে দেখার পর তিনি আউট হয়ে গেছেন। তখন মনে হলো ফর দ্য ফার্স্ট টাইম, হায় হায়, বাংলাদেশ কি ম্যাচ হেরে যাচ্ছে? মানে লাস্ট ওভারে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ কি ম্যাচ হেরে যাচ্ছে নাকি? হাতে 2 বল আছে, আমাদের তো ওই 1 রান যে প্রয়োজন ছিল সেটাও তো আমরা করতে পারিনি। নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে শামীম পাটোয়ারি নিজের প্রায় চুল ছেঁড়ার মতো অবস্থা, ব্যাটে তিনি ছুড়ে মারছেন, খুবই ক্রুদ্ধ তার অবস্থা। এবং ওই ফিফথ বলটাতে নাসিম আহমেদ এসে যখন ব্যাকওয়ার্ড পয়েন্টে বলটা ঠেলে কোনো টাকাটাকির কিছু নাই, 2 একটা দিয়ে দিলেন। শ্রীলঙ্কার ফিল্ডারের যদি ডিরেক্ট হতে লাগতো তাহলে শামীম পাটোয়ারি রান আউট হয়ে যেতে পারতেন। নেভার নো, সেক্ষেত্রে লাস্ট বলে তো বাংলাদেশের 1 রান প্রয়োজন থেকে যেত, ম্যাচটা কি আসলে টাই হতো কিনা, সুপার ওভারে যেত কিনা আমরা জানি না। কিন্তু ওই জায়গাটাতে শ্রীলঙ্কার ফিল্ডারের বল স্ট্যাম্প ভাঙতে পারেনি, বাংলাদেশ ম্যাচটা জিতে নিয়েছে। 1 বল হারে রেখে আমরা 4 উইকেটে ম্যাচটা জিতে নিয়েছে। লাস্ট ওভারে যে ড্রামা, আমরা আরেকটু কম ড্রামা হইলে আমাদের হচ্ছে হার্টের অবস্থাটা আরেকটু ভালো থাকবে, কিন্তু বাংলাদেশের খেলা আমাদের হার্টকে কি আর ভালো থাকতে দেয়? সারাক্ষণই এইটাকে হচ্ছে একটা ধুকপুকানির মধ্যে রেখে দেয়। আজকের ম্যাচটাও যেটা হয়েছে, আজকের ম্যাচে যখন শ্রীলঙ্কা প্রথমে ব্যাটিং করে তারা 168 রান তুলেছে, মনে হয়েছিল যে বাংলাদেশের পক্ষে জয়ের চান্সটা আসলে কম। হ্যাঁ, আগের দিনই হচ্ছে শ্রীলঙ্কা আফগানিস্তানের 169 রান তারা করে জিতে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের ব্যাটিং যদি আমরা মাথায় রাখি, সেই ক্ষেত্রে এই 169 করাটা আমাদের জন্য আসলে টু মাচ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছিল। এবং প্রথমেই যখন হচ্ছে আমাদের তানজিদ হাসান তামিম, যার কাছ থেকে একটা ব্লিস্টারিং স্টার্ট আমরা আশা করেছিলাম, তিনি যখন আউট হয়ে গেলেন, তখন কিন্তু আমাদের মধ্যে ওই সংশয় জায়গাটা আরো অনেক বেড়ে গেল। কিন্তু লিটন দাসের সঙ্গে সাইফ হাসানের সেকেন্ড উইকেটে যে পার্টনারশিপ, সেইটা আমাদেরকে আশা দিয়েছে, ভরসা দিয়েছে। স্পেশালি সাইফ হাসান ছিলেন ট্রিমেন্ডাস। তিনি যে শটগুলো খেলছিলেন, প্রথম ম্যাচে আর 28 বলে 30 রানের ইনিংস ছিল, কিন্তু খুব কনভিন্সিং ছিল না। তাকে দল থেকে বাদ দিতে হবে কিংবা তাকে ওপেনার করা যাবে না, এইরকম একটা বিরাট শটগোল বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে তৈরি হয়ে গেছিল। মনে হচ্ছিল যে বাংলাদেশের ক্রিকেট আসলে অস্ট্রেলিয়ার ক্রিকেট হয়ে গেছে, ইন্ডিয়া ক্রিকেট হয়ে গেছে, যে আগের ম্যাচে এরকম পারফর্ম করার পরও মন্ডের ভালো, এমন আউটস্ট্যান্ডিং কিছু না। কিন্তু বাংলাদেশের বিবেচনায়, ভাই, যেই দেশের ক্রিকেটের এই আমাদের বিবেচনায় নুন আনতে বান্দা পুরায়, সেইখানে ওই পারফরমেন্সকে আপনি ইগনোর করবেন, ওই জবাবটা দেওয়ার জন্য যেন সাইফ হাসান নেমেছিলেন এবং কি অসাধারণ শট খেলেছিলেন তিনি। স্ট্রেট যে ছক্কাটা মারলেন তিনি শুরুতে, সেইটাই তার কনফিডেন্স নিয়ে এসেছে। এবং তারপরে এক্সট্রা কাভারের উপরে দিয়ে ইনসাইড আউট যে শটে ছক্কাটা মারলেন, ওইটা তো আসলে অনেক দিন আমাদের আসলে মনে থাকবে। পাওয়ার প্লেতে আমরা আর কোনো উইকেট হারিয়ে নেই, 1 উইকেটে 59 রানে ইনফ্যাক্ট পৌঁছে গেছিলাম, কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পরে ওয়ানিন্দু হাসারাঙ্গা এসেই লিটন দাসের উইকেটটা তুলে নিলেন। লিটন দাস মুখোমুখি ও হাসারাঙ্গার প্রথম বলটাতেই সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। আমাদের মধ্যে আবারও কিন্তু সেই ডাউটের জায়গাটা তৈরি হলো। ক্রিজে তখন আসলেন তাওহিদ হৃদয়, যিনি নিজেও প্রচন্ড চাপের মধ্যে রয়েছেন। তবে আমি অ্যাডভোকেসি করছিলাম যে অবশ্যই হৃদয়কে এই ম্যাচও খেলানো উচিত। নটর ডমের আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আজকে যখন ইভেন 11 দিয়েছে, ওই আড্ডাতেও আমি শুরুতে বলেছি অবশ্যই টিম ম্যানেজমেন্টের এই ডিসিশনটা রাইট, অবশ্যই সাইফ হাসানকে ওপেনার হিসেবে যে খেলানো সেই ডিসিশনটা আসলে রাইট। এইটাকে আমি আসলে ব্যাক করি এবং আমার এই ক্লেমকে
তারা আসলে যথার্থ প্রমাণ করে দিয়ে আজকের ম্যাচে পারফর্ম করেছেন। তাওহিদ হৃদয়ের শুরুটা একটু স্লো থাকলেও তিনি যেহেতু অন্য প্রান্ত থেকে সাইফ হাসান মেরে খেলছিলেন, আমাদের স্কোরিং রেটটা কোনো সময় আমরা ওই টেনশনের মধ্যে পড়ে যায়নি যে আমরা আসলে রান বলের গ্যাপটা অত বড় হয়ে যাচ্ছে, সেইটা আসলে হয়নি। বরং যখন সাইফ হাসান আউট হলেন 45 বলে 61 রানের একটা ইনিংস খেলে, ওই জায়গাটাতে আমি বলবো একটুখানি তিনি আরেকটু বুদ্ধিমত্তা পরিচয় দিতে পারতেন, যে ওভারে লাস্ট বলটা হাসারাঙ্গার আরেকটু দেখে খেলার চেষ্টা করতে পারতেন। ঠিক আছে, যাই হোক, সেটা হলেও এরপরে শামীম পাটোয়ারির সঙ্গে একটা পার্টনারশিপ আমাদের তাওহিদ হৃদয় হলো, এবং সেই পার্টনারশিপে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জয়টা মোটামুটি নিশ্চিত করে ফেলেছে। তাওহিদ হৃদয় তার মানে ক্যারিয়ার সেভিং ইনিংস খেললেন, আমি সেটা ওইভাবেই বলবো। নট নেসেসারি টিম ম্যানেজমেন্ট সেভাবে ভাবছে, কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানান ভাবে এমন ভাবে হচ্ছে গিয়ে তাওহিদ হৃদয়কে অ্যাটাক করছিলেন যে এই ম্যাচটাতে ভালো খেলতে না পারলে, স্পেশালি আজকে যখন আবার তিনি 2টা ক্যাচও ফেলেছেন, তার আসলে এই ক্যারিয়ারটার সামনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়তো বা বসে যেতে পারতো। সেই তিনি একটা ব্লাইন্ডার অফ ইনিংস খেলেন, অসাধারণ একটা ইনিংস তিনি খেলেন, এবং সেই ইনিংসটা শেষ করে আসতে পারলে সবচেয়ে ভালো হতো। শেষটা তিনি করে আসতে পারেননি। 37 বলে 58 রানের একটা ইনিংস খেলে যখন দলের জয়টা একেবারে আমরা দেখতে পাচ্ছি, আমাদের হচ্ছে গিয়ে 10 বলে 10 রান প্রয়োজন, ওই সময় একটা ফুল টস বলে যেটাকে তিনি যে কোনো জায়গা দিয়ে 4 কিংবা 6 মারতে পারতেন, সেইটা না মারতে পেরে কানেক্ট করতে পারেননি, এলবিডব্লিউ তিনি হয়ে গেছেন। তবে অসাধারণ একটা ইনিংস খেলেছেন নিঃসন্দেহে আমাদের তাওহিদ হৃদয়। স্পেশালি তিনি গিয়ে যে ব্যাকফুটে যে পুলটা করেছেন তিনি স্কোয়ার লেগের উপর দিয়ে, সেইটাও আমি সাইফ হাসানের ওই এক্সট্রা কাপের উপর দিয়ে মারা ছক্কাটার পাশাপাশি শর্ট অফ দ্য ডেতে এইটাকে রাখবো। সো যখন তাওহিদ হৃদয় আউট হয়ে গেলেন, তখন আমাদের 9 বলে 10 রান প্রয়োজন। জাকির আলী অনেক এসেই প্রথম বলটাতে বাউন্ডারি মেরে প্রেসারটা রিলিজ করে দিলেন, আর লাস্ট ওভারের ড্রামার কথাটা তো বললামই। এরকম খুবই রুদ্ধশ্বাস একটা জয় আমরা এই ম্যাচটাতে পেয়ে গেলাম। আর বোলিং এ 168 যে শ্রীলঙ্কা করে ফেলেছে, সেইখানটাতে আমাদের 11 সিলেকশনটা ঠিক হয়েছে বলে আমার কাছে মনে হয়নি। আমরা 3 জন পেসার 2 জন স্পিনার নিয়ে খেলেছি, আমার কাছে মনে হয় 2 জন পেসার 3 জন স্পিনার নিয়ে খেলানোটা ঠিক হতো। গত ম্যাচে এত ভালো বোলিং করা সত্ত্বেও ঋষাদকে বাদ দেওয়া হয়েছে, সেটা আমার কাছে রাইট কল বলে মনে হয় না। শরীফুল তাকে এই ম্যাচে আনা হয়েছে 4 ওভারে তিনি 49 রান দিয়েছেন। স্পেশালি 18 নম্বর ওভারটাতে তাকে শেষ 2টা বলে 2টা ছক্কা যখন পেয়ে গেলেন, তখন কিন্তু বাংলাদেশ ম্যাচে একেবারেই ব্যাকফুটে 153 রানে পৌঁছে গেল শ্রীলঙ্কা। ইনফ্যাক্ট 180 রান তাদের হয়ে যাবে এরকম মনে হচ্ছিল। ওই মোমেন্টে 19 নম্বর ওভারটা খুবই ক্রুশাল, যেই ওভারটাতে মুস্তাফিজ তিনি তিনটা উইকেট পেয়ে গেলেন, মানে তিনি 2টা উইকেট তুলেছেন। প্রথম বলটাতেও ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে একটা রান আউট হয়েছে, ওই বলটাতে হৃদয় ক্যাচটা ফেলেছিলেন, তারপরে আবার থ্রো করে সে রান আউট হয়েছে। আসলাঙ্গা তাও মন্দের ভালো, তার আগের 2 ওভারেও 2টা ক্যাচ পড়েছে, ফলে পরপর 3 ওভারে যে 2টা ক্যাচ পড়া, স্পেশালি দাসুন সানাকার ক্যাচটা ফেলা, যিনি হচ্ছে গিয়ে 64 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন, এবং ওইটাই বাংলাদেশকে ম্যাচ থেকে পিছিয়ে দিচ্ছিল। কিন্তু ওই যে 19 নম্বর ওভারটাতে গিয়ে যেইভাবে পুল ব্যাক করলেন মুস্তাফিজ, মাত্র 5 রান দিলেন, নিজে 2টা উইকেট পেলেন, আরো একটা রান আউট হলো, 3টা উইকেট আমরা ওই ওভারে পেয়ে গেলাম। তাতেই কিন্তু শ্রীলঙ্কার স্কোরটা লাস্ট বলে ছক্কা মারা সত্ত্বেও তাদের 168 হলো, 180-র দিকে যেতে পারলো না। সেইটা আমরা তাড়া করে জিতে গিয়েছি, অসাধারণ একটা জয় আমরা পেয়ে গিয়েছি। তাহলে এই যে ম্যাচটা, যে ম্যাচটা আমরা জিতলাম, যে ম্যাচটা আমরা 4 উইকেটে জিতলাম, রুদ্ধশ্বাস জয় পেলাম, বাঘের থাবায় সিংহ কুপঘাত হয়ে গেল, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? টার্নিং পয়েন্ট বলতে পারেন হচ্ছে মুস্তাফিজুর রহমানকে 19 নম্বর ওভারটাকে, সেটা ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্টের দাবিদার। ওইখান থেকে ম্যাচে আমরা কামব্যাক করেছি। ডেফিনেটলি এই জায়গাটাতে আমার কাছে তার চেয়েও বেশি টার্নিং পয়েন্ট বলে মনে হয় যে 2টা আমরা আপনার জাকির আলী অনেকের ইনিংস, ওই যে ছোট্ট ইনিংসটাকে ইগনোর করার উপায় নেই। তিনি নেমে যে প্রথম বলটাতে 4 মেরে প্রেসার রিলিজ করেছেন, কিংবা লাস্ট ওভারের ফার্স্ট বলে 4 মেরে যে প্রেসার রিলিজ করেছেন, এই 2টাকে ইগনোর করার উপায় নেই। এইটাকেও আপনি টার্নিং পয়েন্টের দাবিদার বলতে পারেন। তবে যেই 2টা ইনিংস খেলেছেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয়, সেই 2টা ইনিংস না হলে এই ম্যাচ আমরা জিততে পারতাম না।